বিশ্লেষণে এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান প্রধান শিরোনাম করেছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে একটি মাত্র পত্রিকা এসেছে, দেখে নেব সেটির প্রধান প্রধান শিরোনামগুলি। এই মুহূর্তে আমার হাতে এসেছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো একটি বড় করে শিরোনাম করেছে ধরা পড়েছেন আতিউর। দুদকের স্ক্রুটিনি সেলের তদন্ত নথি প্রস্তুত, কাজ শুরু, তদন্ত শেষে নথিভুক্ত করে ব্যবস্থা নেবে সংস্থাটি। রিজার্ভ চুরির ঘটনার মামলা হস্তান্তরের জন্য সিআইডিকে গত 1 জানুয়ারি চিঠি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং তার পাশে রয়েছে চুরির অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ, সুইজারল্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি ব্যস্ত দিন অতিবাহিত করেছেন। তিনি WEF এর শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ডক্টর ইউনূস শত শত কোটি চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের কাছে সহায়তা চেয়েছেন। এবং তার পাশে রয়েছে বাংলাদেশের ঋণ ছাড় পিছিয়ে দিল IMF। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় পিছিয়ে দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়টি আগামী 5 ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় ওঠার কথা ছিল। এবং নিচে রয়েছে বাদ পড়া 18,000 কর্মী মালয়েশিয়া যেতে পারবেন মার্চ এপ্রিলে। এখন সবকিছু নির্ভর করছে মালয়েশিয়ার উপর। এবং তার নিচে রয়েছে ধনীদের পুয়াবারো আমেরিকা, ট্রাম্পের দ্বিতীয় অধ্যায়। এবং নিচে রয়েছে শ্রমিকদের বিক্ষোভ, অগ্নিসংযোগ, বিক্সিমকোর কারখানা চালুর দাবি, নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ এবং ঢাবির মেহগনি গাছে ঝুলন্ত মরদেহ, পুলিশের দাবি গলায় নিজেই ফাঁস দিয়েছেন আবু সালেহ। এবং তার পাশে রয়েছে ওষুধ রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতের বর্ধিত ভ্যাট প্রত্যাহার। তীব্র সমালোচনার মুখে ওষুধ রেস্তোরাঁ ও মোবাইল ফোন সেবা সহ বেশ কিছু পণ্য ও সেবার উপর আরোপিত মূল্য সংযোজন কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার এ বিষয়ে 4টি প্রজ্ঞাপন জারি করা হয় বলে এনবিআর-এর গণসংযোগ কর্মকর্তা আলামী শেখ নিশ্চিত করেছেন। দর্শক, এ ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি মোহাম্মদ আরশাদ আলী, সাবেক প্রেসিডেন্ট ভ্যাট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। জি, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি জনাব আরশাদ আলী, আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, আমাকে শুনতে জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রথমে একটি পত্রিকা দেখেছি দৈনিক সময়ের আলো, সেখানে একটি বড় করে শিরোনাম করেছে যে ওষুধ রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতের বর্ধিত ভ্যাট প্রত্যাহার। এবং গত 9 জানুয়ারি রাজস্ব বোর্ড শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর, ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়িয়ে দেয়। ফলে সব পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। আপনার কি মত আমাদেরকে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে সরকার যে বললেন আপনি 100টি পণ্য বা সেবার উপরে মূল্য সংযোজন কর বৃদ্ধি করেছিল, সেটা আসলে অবিবেচিত কাজই হয়েছিল। এখন যেটা করেছেন, আমরা যদি কালকের প্রজ্ঞাপনগুলো দেখি, সেখানে 1টি পণ্য এবং 8টি সেবার উপরে সম্পর্ক শুল্ক এবং মূসক আগের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমি যদি সেই পণ্য বা সেবাগুলোর নাম বলি, যেমন আমাদের মোবাইল ফোনের যে সিম কার্ড বা রিং কার্ড আমরা ব্যবহার করি, সেই প্রদত্ত সেবার উপর 20% সম্পর্ক শুল্ক ছিল, সেটা বাড়িয়ে 23% করা হয়েছিল। গতকালকের প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা আগের পর্যায়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 20% সম্পর্ক শুল্ক বিদ্যমান থাকবে। এবং আমাদের ইন্টারনেট সেবা আছে, সেখানে ISPR এর উপর আগে সম্পর্ক ছিল না। আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে 10% সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছিল, সেটা গতকাল প্রত্যাহার করা হয়েছে।
একইভাবে যদি আমরা দেখি আমাদের 7টি সেবার উপর থেকে 6টি সেবার উপর থেকে মূসক প্রত্যাহার করা হয়েছে। যেমন আমাদের মিষ্টান্ন ভান্ডার উপর 15% মূসক আরোপ করা হয়েছিল, সেখান থেকে প্রত্যাহার করে এটা 10% করা হয়েছে, অর্থাৎ আগের 10% যে মূসক হার ছিল সেটাই বহাল রাখা হয়েছে। একইভাবে আমাদের নন এসি হোটেল যেগুলো ছিল সেগুলো এটা 15% করা হয়েছিল, এটা আবার প্রত্যাহার করে 10% করা হয়েছে। আমাদের রেস্তোরাঁ যেখানে আমরা প্রতিনিয়তই সবাই আমরা খাবারের জন্য যাই, সেটার ভ্যাট ছিল 3 তারকা বিশিষ্ট যে সমস্ত হোটেল আছে, তার নিচে যে সমস্ত হোটেল আছে, 3 তারকার নিচে যে সমস্ত হোটেল আছে সেগুলা ভ্যাট ছিল 5%, সেটা বৃদ্ধি করে 15% করা হয়েছিল। কালকে সেটা আবার আগের পর্যায়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 5% ভ্যাট আর আরোপ করা হবে। একইভাবে আমাদের মোটর গাড়ি ওয়ার্কশপ, দেন তারপর আমাদের ব্যান্ড, যারা হলো ব্যান্ড সম্বলিত তৈরি পোশাক বিপণন করেন, তার উপর ভ্যাট করা হয়েছিল, এটা হ্রাস করে আবার 10% করা হয়েছে। আর যারা ব্যান্ড ছাড়া যে সমস্ত পণ্য বিপণন করা হয় সেগুলোর উপর আমাদের 15% করা হয়েছিল। আগে এটা 5%, 7.5% ছিল, এখনো সেটা সেই 7.5%ই করা হয়েছে। এবং আমাদের যেটা সবচেয়ে বড় একটা পণ্য, আমরা ওষুধ সবাই আসলে ব্যবহার করি, ছোট বড় গরিব, অসুস্থ হলে অর্থাৎ ওষুধ সেবন করতে হয়। তারপর 2.4% আসলে ভ্যাট ছিল, সেটা বৃদ্ধি করে 3% করা হয়েছিল। গতকাল প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা আগের পর্যায়ে ভ্যাটের হার নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 2.4% ব্যবসায়িক পর্যায়ে ভ্যাট এখন আরোপ থাকবে। এই হলো মোটামুটি যদি আমরা যদি বলি গতকালের প্রজ্ঞাপনের মাধ্যমে এই সমস্ত পণ্য এবং সেবার উপরে যে আরোপ হতে বৃদ্ধিকৃত ভ্যাটটা কমিয়ে আগের পর্যায়ে আনা হয়েছে। এতে যারা আমরা আছি, জনসাধারণ আছি, সবাই আমাদের যে খরচের যে বোঝা একটু হলো লাঘব হবে। এবং সরকারের আসলে সরকার চালাতে হলে তার টাকার প্রয়োজন আছে, রাজস্বের দরকার আছে। এভাবে যদি এই পর্যায়ে এমনি মূল্যস্ফীতি আমাদের বেশি আছে, সেই ভ্যাট যদি বৃদ্ধি করা হয় তাহলে জনসাধারণের উপরই এই ভ্যাটের বোঝা গিয়ে পড়ে। সেই ক্ষেত্রে সে যদি মনে করে সরকার অল্টারনেটিভ কোনো চিন্তা ভাবনা করতে পারে, এ সমস্ত পণ্য বা সেবার উপর ভ্যাট নাই, যদি মনে করা হয় যে দীর্ঘদিন যাবত আমরা অব্যাহতি এই সমস্ত পণ্য বা সেবা দিয়ে আসছে, সেটার সহনীয় পর্যায়ে যে আমরা ধীরে ধীরে ভ্যাটের আওতায় নিয়ে আসব, এবং সেখানে 2-3% অথবা 5% এরকম যদি ভ্যাট আরোপ করে আস্তে আস্তে ভ্যাটের যে সমস্ত পণ্য বা সেবা ভ্যাটের আওতা বহির্ভূত আছে সেগুলি ভ্যাটের মধ্যে আনলে এই জায়গা থেকে ওই সরকার কিছু রাজস্ব আহরণ করতে পারে। তাছাড়া আমরা যদি দেখি যে সরকার শুধু রাজধানী বা চিটাগাং, রাজশাহী, সিলেট এই সমস্ত বিভাগীয় পর্যায় থেকে ভ্যাট আদায়ে নজর দিয়ে থাকে, আমরা সেই জায়গা থেকে যদি ভ্যাটের নেট, অর্থাৎ আমরা যদি উপজেলা পর্যায়ে গিয়েও যদি এই ভ্যাট আদায়ের পদক্ষেপ নেয়, তাহলে সরকার এই ক্ষেত্রে থেকেও অনেক ভ্যাট রাজস্ব আহরণ করতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরও জানতে চাই যে সম্প্রতি কিছু পণ্যের দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ আরশাদ আলী, সাবেক প্রেসিডেন্ট, ভ্যাট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দেখে নেব সেগুলির প্রধান শিরোনামগুলি। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে প্রথমেই দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে, পণ্যমূল্যের হ্রাসে বাজেট হচ্ছে, মূল্যস্ফীতি কমানোকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা, সম্ভাব্য আকার হবে 8,50,000 কোটি টাকা, নিত্যপণ্য আমদানিতেও থাকবে বিশেষ সুবিধা। এবং নিচে রয়েছে মসুর ডাল ও ছোলার দিকে নজর রাখার তাগিদ।
তার পাশে রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে একত্রে কাজ করবে ইউএনএইচসিআর। এবং নিচে রয়েছে শাহজালালের রুদ্ধশ্বাস 6 ঘন্টার অভিযান, মেলেনি বোমা, হোয়াটসঅ্যাপ বার্তায় আসে হুমকি। এবং তার পাশে রয়েছে কয়েকটি পণ্য ও সেবার উপর অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, এনপিআরের 4টি প্রজ্ঞাপন জারি। দেশের আর্থিক ভিত মজবুতের কথা জানিয়ে গত 9 জানুয়ারি শতাধিক পণ্য সেবার উপর ভ্যাট বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। তবে বর্তমানে পরিস্থিতি এমন, নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সে পদক্ষেপ থেকে সরে আসে সরকার। এবং নিচে রয়েছে ক্রিকেটে মেয়েদের রঙিন দিন, বিশ্বকাপের সুপার 6-এ অনূর্ধ্ব-19 নারী দল, অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলার আশা জাতীয় দলের। এবং ডান দিকে রয়েছে শিক্ষার্থী সহ সড়কে প্রাণ গেল 5 জনের। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর একটি বড় করে শিরোনাম করেছে সিসি ক্যামেরায় ভিনদেশি গণঅভ্যুত্থানে হত্যা মামলায় পুলিশের তদন্তে নতুন মোড়, হামলায় বেশিরভাগ বহিরাগত, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন, চাকরিচ্যুত হচ্ছেন আরও 212 পুলিশ কর্মকর্তা ও সদস্য। এবং ডান দিকে রয়েছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন হচ্ছে না, এমনটা জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক দেশ রূপান্তরকে বলেছেন, যথাসময়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো সম্ভব না হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। এখন বিকল্প হিসেবে লিভারের উপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে। এবং নিচে রয়েছে সমালোচনার মুখে জরুরি পণ্যের ভ্যাট প্রত্যাহার, 2018 সালে রাতের ভোট নিয়ে অনুসন্ধানে দুদক, অভিযোগের তীর নির্বাচন কমিশন, জেলা প্রশাসক ও পুলিশের দিকে 5 সদস্যের অনুসন্ধান টিম গঠন। এবং ডান পাশে রয়েছে শাহজালালে দিনভর বোমা আতঙ্ক, মেলেনি কিছু, পাচারের অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চায়, দাভোসে প্রধান উপদেষ্টা, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ, রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা দেবে ইউএনএইচসিআর। এবং ডান দিকে রয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি আদৌ ফিরতে পারবে কিনা তা নিয়ে নানা রকম সংশয় দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা রকম বক্তব্য এসেছে বিভিন্ন সময়ে। পাশাপাশি নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তব্য দিয়েছে। এবং নিচে রয়েছে অভিযুক্তের একজন আটকে গেলেও নির্বিঘ্নে 2 জন, অডিটরের জাপান যাত্রা। এবং নিচে রয়েছে ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জ করে 22 অঙ্গরাজ্যের মামলা, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। এবং নানা সমালোচনায় শোলেন সার্জিস, জুলাই স্মৃতি ফাউন্ডেশন সময় স্বল্পতাকে পদত্যাগের কারণ দেখালেন। এবং আন্দোলন অবরোধে শহর জুড়ে যানজট, চরম ভোগান্তি। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্ত একটি বড় করে শিরোনাম করেছে তদন্তের রাতের ভোটকারীরা, মাঠে দুদকের টিম এবং শীর্ষ অর্থ পাচারকারীদের বিদেশে থাকার সম্পদ শনাক্তে জোর চেষ্টা, কারিগরি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং এস আলম বেক্সিমকো সামিট, নাসার নজরুল ইসলাম মজুমদার, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ শীর্ষ অর্থ পাচারকারীদের বিদেশে থাকা অর্থ শনাক্তের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং ডান দিকে রয়েছে গণঅভ্যুত্থানী ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি, সংস্কার নিয়ে দ্রুত আলোচনা প্রত্যাশা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন কমিশনের কিছু অপ্রয়োজনীয় প্রস্তাব জটিলতা বাড়াতে পারে বলে মনে করছে বিএনপি। দেশকে 4টি প্রদেশে ভাগ করা যে প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে সেটি দেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। এবং নিচে রয়েছে কৌশল ব্যর্থ হচ্ছে আওয়ামী লীগের, আইএমএফ ঋণের 4র্থ কিস্তি অর্থ ছাড় পেল। এবং ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, 22 অঙ্গরাজ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। এবং তার পাশে রয়েছে দাভোসে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এবং নিচে রয়েছে ওষুধ, মোবাইল ফোন, রেস্তোরাঁ সহ 9 পণ্য ও সেবায় ভ্যাটের হার কমল। আগামী 20 বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে বললেন উপদেষ্টা নাহিদ।
দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্তের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক একটি বড় করে শিরোনাম করেছে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর, আগুন, উত্তাল গাজীপুর, বেক্সিমকো শিল্প পার্কের বন্ধ কারখানা খোলার দাবি। এবং ডান দিকে রয়েছে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবরোধ, দুর্বিসহ যানজট, 5.5 ঘন্টা অবরোধের পর আশ্বাসে প্রত্যাহার। 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। গতকাল দুপুর 12:30টার দিকে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করলে বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। এবং পাশে রয়েছে সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে বললেন ডক্টর ইউনূস। দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক। এবং নিচে রয়েছে সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল। এবং নিচে রয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছে না ইসি, ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি। তফসিলের আগে রাজনৈতিক দল, বিশিষ্টজন, গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে সংলাপ করবে কমিশন। এবং দেশের স্বার্থে সংস্কার প্রত্যাশী জামায়াত, বললেন মিয়া গোলাম পারওয়ার। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে মাস্টার মাইন্ড গভর্নর আত্মীয়র, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। এবং নিচে রয়েছে দাবির মুখে সিদ্ধান্ত বদল এনবিআরের, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ভ্যাট হার বৃদ্ধি। এবং লাগাম টানা হচ্ছে ক্যাপাসিটি চার্জে, ট্রারিফ পর্যালোচনা কমিটি। এবং ডান দিকে রয়েছে আটকে আছে সীমানা সহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি, চূড়ান্ত হয়নি নির্বাচনী সংস্কার প্রস্তাব, আইন সংস্কার ছাড়া অনেক কাজে হাত দিতে পারছে না ইসি। এবং পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা কামনা, দাভোসে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এবং নিচে রয়েছে স্বপ্ন ভাঙছে অনেকের, ফিরতে হবে দেশে, যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আদেশ বাতিল, ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা 24 অঙ্গরাজ্যে। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো একটি বড় করে শিরোনাম করেছে হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন খসড়া গতকাল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নতুন করে মতামত দিয়ে খসড়াটি চূড়ান্ত হবে। সাইবার নিরাপত্তা আইনে 9টি ধারা বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ছিল বেশি বিতর্কিত। বোলিং সংক্রান্ত অপরাধের ধারাটিও বাদ দেওয়া হয়েছে। 9টি ধারা বাদ দেওয়ার ফলে ওই ধারাগুলোর অধীন থাকা 90 থেকে 95% মামলা খারিজ হবে। বর্তমান সরকার বিবর্তনমূলক কোনো আইন চায় না। এবং পাশে রয়েছে বিশ্বের বিপদে রক্ষক সুন্দরবন, জলবায়ু পরিবর্তনের প্রভাব। বনের নদী খালে বিষ ছিটিয়ে মাছ শিকার বেড়েছে। মাছ ব্যবসায়ীরা ঘুষ দিয়ে বনরক্ষীদের হাত করেন এবং বনদস্যুদের আবার নামানো হয়েছে সুন্দরবনে। বিষ দিয়ে ধরা মাছ ঢাকাসহ বিভিন্ন জেলায় যায়। এবং ডান দিকে রয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে মামলা 22 অঙ্গরাজ্যের, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলে নির্বাহী আদেশ জারি করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আদেশ চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার ডেমোক্রেট শাসিত 22 অঙ্গরাজ্য 2 শহর কর্তৃক মামলা করেছে। নিচে রয়েছে রাতের ভোট নিয়ে অনুসন্ধানে দুদক। নিচে রয়েছে ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপির। খেলাফত মজলিসের সঙ্গে এমন সময় বৈঠক করল বিএনপি যখন একদিন আগে জামাতের আমির সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে। স্বাভাবিকের যেসব দল ক্ষমতার রাজনীতি করে তারা নিজেদের পাল্টা ভারী করার চেষ্টা করবে। এবং তার পাশে রয়েছে রাষ্ট্রপতি, নারী আসনে নির্বাচনী অভিন্ন সুপারিশ তৈরি হচ্ছে, কমিশনগুলোর সংস্কার প্রস্তাব। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।